যুদ্ধের আজকে এবার সরাসরি তাহলে ভারতে, কারণ এর আগে আমরা দেখেছিলাম যে ইরানের একটা জাহাজ যখন যৌথ সামরিক মহড়া সেরে আবার ইরানে ব্যাক করছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার আমেরিকাকে দেখা গেল যে টর্পেডো মেরে সেই জাহাজটাকে একেবারে ধ্বংস করে দিতে। কিন্তু এরই মধ্যে আরো কতগুলো দ্রুত ঘটনা ঘটে গিয়েছে। ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক কোথায় কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেটা তো অন্য বিষয়, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ইরানের আরও একটা জাহাজকে এবার ভারতের কোচিতে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে যখন একটা জাহাজকে ধ্বংস করে দিচ্ছে আমেরিকান টর্পেডো, তখন আরেকটা জাহাজকে ভারতের উপকূলে একেবারে নোঙর করার অনুমতি দেওয়া হলো। তাহলে কি এবার এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি আমরা বলি এই ইরানকে কেন্দ্র করে, তাহলে কি সেই যুদ্ধের আঁচ এবার ভারতে এসে সরাসরি পড়বে? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো যে ভারতের তরফ থেকে কেন এই জাহাজটাকে নোঙর করার অনুমতি দেওয়া হলো, তাহলে ভারতের অবস্থান কি, কিছুটা কি ইরানের দিকে ঝুঁকে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতে একটু জাহাজের ছবিটা দেখাই। এই যে আইরিস লাভান, যে জাহাজটা ইতিমধ্যেই কোচিতে নোঙর করেছে, নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, ইরানি ট্যাঙ্কার একটা। তাহলে কোথাও গিয়ে কি ভারত এই যুদ্ধে সরাসরি ইরানের দিকে হেলে গেল? না না, এরকম কোনো এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হলো, দেখুন, আমরা সর্বদা একটা ভালো সুবার্তা দেওয়ার চেষ্টা করেছি। এবার সেই সুবার্তাটার ইন্টারসেপশন যা হয়েছে, অন্য লোকে কি বুঝেছে সেটা তার ব্যাপার। আমাদের তরফ থেকে আমাদের স্ট্যান্ডটা আমরা ক্লিয়ারলি বুঝবো। একটা লোকের যদি রিফুয়েলিংয়ের রিকোয়ারমেন্ট হয়, আমরা কি বলবো, দেবো না? এটা কোনোদিন ভারতবর্ষ আজ অবধি করেছে কারোর বিরুদ্ধে? আমাদের তো এই কিছুদিন আগে একটা স্মল কনফ্রন্টেশন, দেখুন, বাংলাদেশ সরকার হওয়ার আগে আমাদের উঠতে বসতে গালাগাল করছিল, আমরা তো তাও তাদের উন্নতি করার টাকা পাঠিয়েছি, ডেভেলপমেন্ট ফিস পাঠাই নাকি 100 কোটি টাকা পাঠিয়েছি। তো সুতরাং আমাদের কালচার অফ হিউম্যানিটি যেটা আছে না, যে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিপ্লোমেসি স্তম্ভ। সেখানে আমরা ইরান রিফুয়েলিং কল করেছে, আমরা রিফুয়েল করেছি ইরানকে। কেন করবো না ইরানকে রিফুয়েলিং? তার পয়েন্টটা হচ্ছে এর মানে কোনো ইনক্লিনেশন না। আমি আবারও বলছি, সিচুয়েশনটা বাইল্যাটারালি সলভ করাই হচ্ছে ডিপ্লোমেসির মূল জায়গা। আমি যদি কোনো সিচুয়েশনকে মনে হয় এইরকমভাবে সলভ করলে সেটা আমার দেশের হিতে যথাযথ, আমি সেভাবেই সলভ করব। তাতে কে কী ভাবলো, কে কী বললো, কে কোথায় কী টুইট করে দিল, কিছু যায় না তাতে। নাথিং। ইন্ডিয়ার নিজের একটা ইন্টেলেকচুয়াল সভারেনিটি আছে, ইন্ডিয়া সেইটা নিয়েই এগোয়। ইন্ডিয়ার নিজস্ব একটা পলিসি হাব আছে, সেই পলিসি হাব থেকেই সব পলিসি বেরোয়। ওই রকম ভাবার কিছু নেই যে আমার কাছে একজন ফুয়েল করতে চাইলো বলে তার দিকে ইনক্লাইন, আমাকে ফুয়েল। কেন ইরান যখন বিভিন্ন দেশকে আক্রমণ করেছে, বিভিন্ন ইসলামিক দেশকে আক্রমণ করেছে, ভারতবর্ষ সরকার তো ইরানকে সেটা নিয়ে নিন্দা করেছে। কিন্তু কিছুদিন আগে আমি একটু সেই ছবিটাও দেখাই যে কন্যাকুমারী থেকে কিছুটা দূরত্ব সেই যে জাহাজটা যেটা যৌথ মহড়ায় এসেছিল ভারতে, ইউএসএ সাবমেরিন, তার উপর টর্পেডো ছুড়েছে। কন্যাকুমারীর কাছে ইরানের যুদ্ধ জাহাজটা রীতিমতো ডুবিয়ে দিয়েছিল। তাহলে কি কোথাও গিয়ে এবার ভারতমুখী হয়ে যাচ্ছে এই পুরো পরিস্থিতিটা? দেখুন, ইন্ডিয়ান ওশান তো স্কোয়ার ফিটে ভারত কেনেনি। ইন্ডিয়ান ওশান নাম মানে তো সেটা তো ভারতের ওশান নয়। এবার ইন্ডিয়ান ওশান জায়গাটায় যেখানে হিট হয়েছে সেটা তো ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ওয়াটার লাইন নয়। সেখানে যেখানে হিট হয়েছে সেটা তো ইজ মোর ইন্টু দ্য শ্রীলঙ্কার মেরিটাইম লাইন। ফিড কে পেয়েছে? শ্রীলঙ্কা পেয়েছে। শ্রীলঙ্কা ফিডের অ্যান্সার দিয়েছে। পয়েন্টটা হচ্ছে, দেখুন, ভারতবর্ষের কাছে ইন্টেলিজেন্স যদি থাকতো এরকম কোনো অ্যাটাকে, সেটা শেয়ার করেছে কিনা সেটার ব্যাপারে আমাদের কাছে ক্লিয়ার কোনো তথ্য নেই যে মেরিটাইম ইন্টেলিজেন্স শেয়ারিং হয়েছে কিনা। আদারওয়াইজ এটা ভারত কি করবে? আমার বাড়িতে যদি এই আইরিস লাভানকে যদি আবার সেই একই রকম ভাবে যদি আমি একটা কথা আমেরিকা, শুনুন, আমি একটা কথা বলি। আপনার বাড়িতে একটা নেমন্তন্ন করলেন, গেলে 100টা লোক গেল, 100টা লোক পেট ভরে খাওয়া দাওয়া করলো। এইবার কে তার পাড়াতে কি ঝামেলা করে বেড়াচ্ছে সেটা তো আপনি জানেন না। এবার বাড়ি যেতে গিয়ে ঠ্যাঙানি খেলো, দায়িত্ব আপনার নয় তো? ইন্ডিয়া কি সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিচ্ছে নাকি? দেখুন, আমি সেদিনও বলেছি, আমি আজও বলছি, আমি বহু চ্যানেলে এক কথা বলেছি। আমার বাড়িতে যখন আত্মীয়রা এসেছিলো, মানে বন্ধুবান্ধব এসেছিলো, পাড়ার লোকজন এসেছিলো, তারা সেখানে সুট ট্রিটমেন্ট পেয়েছে কি পায়নি, আমার রিফুয়েলিং অ্যাপিলটাতে আমি ইয়েস বলেছি না নো করেছি। এইবার সে বাড়ি যাবার পথে তার সাথে কার ঝামেলা হচ্ছে সে তাকে ঠেকাচ্ছে, সেটার দায়িত্ব আমি নেবো? এটা কোনোদিন হতে পারে? এটা ইজ ইট পসিবল এনিওয়ে? এটা কোনোভাবেই পসিবল না। কিন্তু যখন আমেরিকার সাথে ভারতের সম্পর্কটা কিছুটা ভালো হচ্ছে, তখন একটা ইরানকে যখন একেবারে ঘোষিত শত্রু, তো এই মুহূর্তে ইরান আমেরিকার ঘোষিত শত্রু, যুদ্ধ ঘোষণা করেছে মানে ঘোষিত শত্রু, তাহলে সেই দেশের একটা জাহাজকে বা একটা ট্যাঙ্কারকে আমি যদি রিফুয়েলিং করার অনুমতি আমার দেশে দিয়ে থাকি, তাহলে তো পক্ষান্তরে আমার তাদের পক্ষে হয়েই কাজ করা নয় কি?
না, বয়ে গেল আমার আমেরিকা কি ভাবলো না ভাবলো তাতে। আমেরিকা তো কত কিছুই ভাবছে, আমাদের পাকিস্তানের সাথে পিস করিয়েছে, আমাদের দেশে স্বাধীনতা এনেছে, আমাদের বিভিন্ন রকম জায়গা থেকে বাঁচিয়েছে, রবীন্দ্রনাথের কবিতা লিখতে গালি ভরে দিত পেনে। যা বলছে সব আমাকে মানতে হবে নাকি? আমেরিকার মনে হচ্ছে বলছে। আমেরিকা, দেখুন আমি একটা কথা কিছুতেই বোঝাতে পারছি না, এই যে গোটা সিস্টেমটাকে, এটা আজকের ডেটে দাঁড়িয়ে, মানে যারা ধরুন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে রিসার্চ করে, বা যারা ধরুন ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করে, ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার নিয়ে রিসার্চ করে, তারা আজকের ডেটে দাঁড়িয়ে একটা ওয়ার্ডকে প্রচণ্ড রকম রিসার্চের ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা কিন্তু কলকাতা ইন্ডিয়া বা এরকম কিছু না, এটা গোটা পৃথিবীতে এটা নিয়ে রিসার্চ চলছে স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের, সেটা হচ্ছে IW, ইনফরমেশন ওয়ারফেয়ার। আমি বারবার বলছি আপনাকে, একটা খুব সহজ কথা আপনি বুঝুন। আমি একটা ইনফরমেশন দিলাম, যেই মুহূর্তে আপনাদের এখানে ইন্টারভিউ ক্যামেরাটা বন্ধ হয়ে গেল, ভালো করে বুঝবেন কথাটা, আমি আপনাকে বললাম আপনি আমার সাথে দুর্ব্যবহার করেছেন বলে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? সেইটা দুর্ব্যবহার করেছেন কি করেননি সেটা ইনভেস্টিগেটিভ ম্যাটার, এখানে ক্যামেরা দিয়ে দেখা হবে আপনার আমার সাথে দুর্ব্যবহার করেছেন কিনা, কি বক্তব্য রেখেছেন, আদপেও এরকম ঘটনা হয়েছে কিনা, সেটা অনেক পোস্ট কথা, অনেক পরের কথা। প্রথমে কি হবেন জানেন, আপনাকে খুব ভাষায় আক্রমণ করা হবে গোটা পৃথিবী জুড়ে, যারা আপনাকে হয়তো চেনেই না। এবং সবথেকে বড় কথা, আমার ওই পোস্টটা হাজার জায়গায় শেয়ার হবে, হাজার লোক ওখানে গিয়ে না আপনার সাথে যেটা হচ্ছে খুব খারাপ, এরম কাজ তো এই চ্যানেল বারবার করেছে, বহু লোককে এইভাবে অন্যায় করা হয়েছে। কেন? বিকজ আই হ্যাভ সাপ্লাইড এ ইনফরমেশন, আর ইনফরমেশনের এগেনস্টে হিউম্যান ক্যাপিটাল, হিউম্যান কিন্তু একটা ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটালের প্রথম জিনিস কি বলুন তো? রিয়াকশনাল। এদের অ্যাটিটিউডটা হচ্ছে রিয়াকশনাল। এরা কিন্তু না আপনাকে চেনে, না আমাকে চেনে, না এই চ্যানেলকে চেনে, না কিছু চেনে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি বোঝাবার জন্য, ব্যাপারটা অন্য সেন্সে নেবেন না। আমি কেন বলছি কথাটা, মানুষের গোটা জিনিসটাই হচ্ছে রিয়াকশনাল, কেউ কাউকে চেনে না। রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে প্রচণ্ড রকমভাবে অপমান করেছিল, ফেসবুকে একটা টুইট করে দিন, সব ফেসবুকে একটা পোস্ট করে দিন, সবাই না রবীন্দ্রনাথ খারাপ লোক ছিল, কাজী নজরুল হেভি লোক ছিল, কাজী নজরুল ইসলাম খারাপ লোক ছিল, রবীন্দ্রনাথ ভালো লোক ছিল। পয়েন্টটা, সব থেকে বড় প্রবলেমটা কোথায় জানেন? গোটা পৃথিবী জুড়ে একটা কমিউনিটি আছে, এই কমিউনিটিরা বলা হয় ইনফরমেশন টেররিস্ট। এবং এরা কারা জানেন? এরা কিছু ইন্টেনশনালি কিছু ফিড ধরিয়ে দেয় বিভিন্ন জায়গায়। দেখবেন আপনারাও হয়তো এই নোটিশ পেয়েছেন, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে বলে দিয়েছে টিআরপি ক্যালকুলেটেড হবে না। কারেক্ট? নোটিশ কেন দিতে বাধ্য হলো? তার কারণটা হচ্ছে লোকেরা এমন জায়গায় অ্যাটাক করিয়ে দিচ্ছে এআই ইউজ করে, যেটা কোনো টার্গেট অডিয়েন্স ছিলই না, মানে যেখানে অ্যাটাক হয়নি, সেরকম জায়গা দেখিয়ে দিচ্ছে। সেইটা দেখিয়ে দিয়ে কী হচ্ছে, মানুষের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে, সেখানে কারুর না কারুর লোক থাকে, চিন্তা শুরু হচ্ছে, এমবাসিগুলো চাপে পড়ে যাচ্ছে, এমবাসিগুলো বুঝতে পারছেন না ভাই অ্যাটাক তো হয়নি। মানে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট